ইতিমধ্যে বিনয় রূপুকে বেশ কয়েকবার ডেকেছে। রূপু সাড়া দেয়নি। আর না ঘরের দরজা খুলেছে। হঠাৎ রূপুটা এমন করছে কেন? বিনয় ঠিক বুঝে উঠতে পারছে না। ভাগ্যিস অয়নটা বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে। না হলে লজ্জায় পড়তে হতো। বিনয় ঘড়ি দেখে দীর্ঘশ্বাস ফেলল। অনেক রাত হয়েছে, এখন ঘুমানো প্রয়োজন। রূপু তো দরজায় খুলছে না। মাও স্পষ্ট করে কিছু বলছে না। এতক্ষণ দরজা বন্ধ করে ঘরের ভেতর কি করছে রূপু? বিনয়ের একটু একটু ভয়ও করছে। বিনয় দরজায় কান পাতল, চাপা কণ্ঠে বলল, রূপু, রূপু, এই রূপু, দরজা খুলো। নিশ্চুপ। তুমি কি ঘুমিয়েছো রূপু? জেগে থাকলে দরজা খুলো প্লিজ। নিশ্চুপ। বিনয় চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেল। ভেতরে ভেতরে প্রচণ্ড ছটফট করছে। বিনয়ের ডাকাডাকির অনেকক্ষণ পর রূপু দরজা খুলল। দরজা খুলে বিনয়কে দেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, ও, ও তুমি এসে গেছো? বিনয় ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রূপুর মুখোমুখি দাঁড়িয়ে রূপুর চোখে চোখ রাখল। বলল, কি হয়েছে তোমার? এত ডাকাডাকির পরেও দরজা খুললে না কেন? আমার কি হয়েছে তা জেনে তুমি কি করবে? প্রশ্নের পিঠে প্রশ্ন করবে না রূপু। তো কি করব? এই রাত দুপুরে না ঘুমিয়ে দুজনে প্রশ্ন উত্তর খেলা খেলব। বিনয় হতাশ হয়ে বলল, মা বলল তুমি নাকি কাজ করার ভয়ে সেই দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছো। যদি বসে থাকি তাতে কি তোমার কোনো সমস্যা আছে? তুমি তো জানো মায়ের শরীর ভালো না। একটু মায়ের হাতে হাতে কাজ করলে কি এমন ক্ষতি হতো? রূপু খুব কড়া কণ্ঠে বলল, আমি তো আর জানি না তোমার গুণধর ভাই আজ আসছে। তুমি যদি আমাকে একটু কষ্ট করে বলে যেতে তাহলে আমি অবশ্যই তাসে বান্দিদের মতো সব কাজ করে রাখতাম। তুমি বললে তোমার ভাইয়ের সেবা যত্ন করতাম। এর থেকেও কড়া কথা এই মুহূর্তেই বিনয়কে বলতে ইচ্ছা করছিল। বহু কষ্টে নিজের ইচ্ছাকে দমন করে ঘর থেকে বেরিয়ে গেল রূপু। অসহ্য লাগছে। এই মুহূর্তেই বিনয়কে একদম অসহ্য লাগছে। রূপু ছাদে গিয়ে দেখল বাবা রাতের অন্ধকারে ছাদের এক কোণে বসে এক মনে সিগারেট খাচ্ছে। রূপু খাবার পেছনে গিয়ে দাঁড়ালো। বিধানবাবু হাতের অর্ধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে লজ্জিত কণ্ঠে বলল, বসো মা। আসলে তোমার শাশুড়িমা সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। বহুদিনের পুরনো অভ্যাস। ঘুমানোর আগে একটা সিগারেট খাওয়া আমিও ছাড়তে পারি না। তাই তাই রোজ রাতে ছাদে বসে একটা সিগারেট খাই। রূপু বিধান বাবুর পাশে খানিক দূরত্ব বজায় রেখে বসতে বসতে বলল, ভালোই হলো এখানে আপনাকে পেয়ে পেয়ে বাবা। আমার একটা আবদার বলেন আর অনুরোধ বলেন। আপনাকে কিন্তু রাখতে হবে বাবা। অনুরোধ বলছো কেন মা? তুমি শুধু এই অধম ছেলের কাছে আদেশ করো। এত এত মন খারাপের মাঝেও রূপু হেসে ফেলল। সেই হাসিও অন্ধকারে বিধানবাবু দেখতে পেল না। রূপু বলল, আপনি তো জানেন, আপনি তো জানেন আমাদের ঢাকায় কাজের আত্মীয় নেই। আমার ছোট বোন অথে এবার অ্যাডমিশন টেস্ট দেবে। আপনি যদি অনুমতি দেন তাহলে ও এখানে এসে কিছুদিন থাকবে। আর আর আমি মাস্টার্সে ভর্তি হতে চাই বাবা। আগামীকালকেই গাড়ি পাঠিয়ে দেব। তুমি শুধু অথে মামনিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলো। ছোট বোন বড় বোনের কাছে আসবে। এখানে আবার এত অনুমতি নেবার কি আছে? আর অবশ্যই তুমি ভর্তি হবে। ভর্তির জন্য কি কি করতে হয় আমি তো আর জানি না। বিনয়কে বললেই ও তোমাকে ভর্তি করিয়ে আনবে। আপাতত আপনার ছেলেকে বলতে ইচ্ছা করছে না বাবা। আপনি অনুমতি দিলে আমি একা একাই ভর্তি হতে চাই। সে তোমার ইচ্ছে, তবে সেখানেই যাও। গাড়িটা সঙ্গে করে নিয়ে যেও মা। দিনকালের যে অবস্থা, অনেক রাত হলো, এবার ঘুমাতে যাও। এই মানুষটার আন্তরিক ব্যবহারে সবসময় রূপুর মন শুদ্ধায় ভরে যায়।
মানুষটাকে সত্যি করে অর্থে মন থেকে সম্মান করে রূপু। রূপু অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে প্রার্থনা করল, বাবার মন যেন কোনোদিন পরিবর্তন না হয়। ঠাকুর, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? রূপু বিনয়কে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। বিনয় বিড়বিড় করে বলল, মা, মা ঠিকই বলে, মেয়ে মানুষেরা এত তেজ ভালো না। রূপু কঠিন চোখে বিনয়ের দিকে তাকালো, বলল, তোমার মা কি ছেলে মানুষ? বিনয় চমকে উঠে রূপুর দিকে তাকালো। রূপু বলল, তোমার মা নিজে একজন মেয়ে হয়ে সব সময় আমাকে ইঙ্গিত করে মেয়েদের নিয়ে কুটচাল করতে লজ্জা লাগে না তোমার মায়ের? তোমাদের মা ছেলে যখন আমাকে নিয়ে এতই সমস্যা, দয়া করে দয়া করে আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো। যার ফলাফল তোমরাও শান্তিতে বাঁচো আর আমিও শান্তিতে বাঁচি। আমার সব কিছুতে এত দোষ ধরো কেন তোমরা? এত দোষ নিয়ে আমি তোমার সংসার করতে চাই না। এতই যদি বাপের বেটা হয়ে থাকো, নিজেও মুক্ত হও আর আমাকেও মুক্তি দাও। সামান্য কথার জন্য রূপু এমনভাবে কথা শোনাবে বিনয় স্বপ্নেও ভাবিনি। রূপুর সব কথাই যেন বিনয়ের মাথার উপর দিয়ে গেল। হতভম্ব বিনয়কে পাশ কাটিয়ে বিছানায় শুতে গেলে রূপু এবং আশ্চর্য ব্যাপার হলো, রাতে ওর খুব ভালো ঘুম হলো। অয়নের সাথে রূপুর দেখা হলো খুব ভোরে। অয়ন ছাদে হাঁটাহাঁটি করছিল আর রূপু রান্না করার জন্য সবে ছাদে এসেছে। তখনই দেখলো রাজপুত্রর মতো একটা ছেলে এক কানে হেডফোন গুঁজে গুনগুন করছে আর হাঁটাহাঁটি করছে। রূপুকে দেখে অয়ন হাসি মুখে এগিয়ে এলো, বলল, আমি যদি কোনো ভুল না করে থাকি, তুমি আমার বৌদি, রাইট? রূপু কি বলবে বুঝতে পারল না। অয়ন ভাবুক হয়ে বলল, হাই হ্যালো করব নাকি কেমন আছো দিয়ে কথা শুরু করব ঠিক বুঝতে পারছি না। আমাদের প্রথম সাক্ষাৎ একটু ইউনিক না হলে হয় বলো? অয়নের বলা ভঙ্গিতে রূপু হেসে ফেলল, বলল, চা খাবেন না কফি খাবেন? তুমি কি খাবে? রূপু বলল, আমি চা খাবো, না হলে আমিও চা খাবো। তাহলে আমি চা খাবো, তাহলে আমিও চা খাবো। তবে আমার চায়ে মিষ্টি খুব কম দেবে। আর বৌদি আমাকে প্লিজ আপনি আপনি করে বলো বলো না, কেমন পরপর লাগে শুনতে। রূপু চা করতে রান্নাঘরে চলে গেল। চা করতে গিয়েও দেখলো সাত সকালে ময়নার মা খুব সেজেগুজে কাজ করছে। রূপু বেশ অবাক হলো। রূপুর দিকে তাকিয়ে ময়নার মা লাজুক হাসলো। অয়নও রান্নাঘরে চলে এসেছে। একটা চেয়ার টেনে বসে বলল, বৌদি, হানিমুনে কোথাও যাবার ইচ্ছা তোমার নাকি গিয়েছিলে? অয়নের এত সহজভাবে কথা বলা রূপুর ঠিক হজম হচ্ছে না। রূপু সে কথার উত্তর না দিয়ে একমনে চা বানাতে লাগলো। চায়ের কাপ অয়নের সামনে রেখে রূপু ছাদে চলে গেল। অয়নও চায়ের কাপ হাতে নিয়ে রূপুর পেছন পেছন গেল। বলল, তোমার কি ঘুম থেকে ভোরে ওঠা পুরনো অভ্যাস নাকি শ্বশুরবাড়ি এসে তৈরি হয়েছে? পুরনো অভ্যাস। তুমি নিশ্চয় ভাবছো আমি কেমন না কেমন। একটু ওয়েট, আমি তোমার সন্দেহ দূর করে দিচ্ছি। বৌদি, আমার দিকে ভালো করে তাকাও, দেখো তো আমি দেখতে কার মতো হয়েছি। রূপু শান্ত চোখে এক পলক অয়নের দিকে তাকালো। তারপর তারপর চায়ে চুমুক দিয়ে বলল, বাবার মতো। তাহলে তাহলে নিশ্চিন্তে থাকো, আমার সামনে এত জড়তার কিছু নেই। আমি দেখতে যেমন বাবার মতো হয়েছি, আমার বিচার বুদ্ধিও হুবহু বাবার মতো। তবে একটা ব্যাপারে বাবার সাথে আমার ম্যাচ করেনি। বাবা যেমন সবার সুখকে নিজের সুখ ভাবে, আমি তা ভাবতে পারি না। আমি আমার সুখকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। চাটা খেতে খুব ভালো হয়েছে বৌদি। যদি কিছু মনে না করো, প্রতিদিন সকালে তোমার হাতে বানানো এক কাপ স্পেশাল চা আমার চাই চাই। থেকে নিয়ে যেতে রূপু শ্বশুরবাড়ির দিকে গাড়ি পাঠিয়েছে। গাড়ি থেকে রূপুর বাবা মা খুব খুশি হয়েছে। রূপুর বাবা
ও খুব ইচ্ছা ছিল অর্ধকে দিয়ে যাওয়ার বাহানায় রূপুর শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার। সেদিন হুড়মুড় করে রূপুর অসুস্থ শাশুড়ির কথা শুনে রূপুকে দিতে গেল। তাড়াহুড়োয় রূপু কিছুই কিনতে দিল না। নতুন কুটুমবাড়িতে একদম খালি হাতে যাওয়া ভালো দেখায় না। রূপুর না করা সত্ত্বেও কিছু ফলমূল নিয়ে গিয়েছিল অবশ্য। রূপুর মাকে স্পষ্ট মানা করে দিয়েছে। এখন বাবাকে পাঠানোর দরকার নেই, গাড়ি পাঠানো হচ্ছে। শুধু অর্থে যেন যায়, কথাটা শুনে রূপু মায়ের সে কি মন খারাপ। রূপুর বাবা মা যদি ভুলেও জানতো, ওনারা যেন কোনোভাবে রূপুর শাশুড়ির কাছে অপমানিত না হয়, সেজন্য রূপু যেতে বারণ করেছে। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের অনুভূতি হলো মেয়ে হয়ে নিজের বাবা মাকে শ্বশুরবাড়ির লোকের কাছে অপমানিত হতে দেখা। এরই জন্য আত্মীয় করতে হয় সামনে সামনে, সমানে সমানে। অর্থের আসার কথা শুনে রূপুর শাশুড়ি একচোট রূপুর শ্বশুরের সাথে ঝগড়া করেছে। ভদ্রলোক যতই স্ত্রীকে শান্ত করতে চেষ্টা করছে, ভদ্র মহিলা ততই উচ্চস্বরে কথা বলছে। রূপুর শ্বশুর অর্ধেক হয়ে রূপুর শাশুড়িকে শেষবার বলেছে, আমি খুব বড় মুখ করে বিনয়ের বউকে বলেছি, এখন যদি রূপু বোনকে এ বাড়িতে আসতে মানা করে দাও, তাহলে বৌমার সামনে আমার মুখ থাকবে। আমার সম্মানের ভার আমি তোমাকে দিলাম পিথি, এখন তোমার বিবেচনায় কি বলে তুমি দেখো। কথাটা শোনার পর থেকে বিথিরানী কিছুটা শান্ত হয়েছে, তবে তবে ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে। ফকিন্নিদের সাথে আত্মীয় করাই উচিত হয়নি। এখন যার মতো সমস্যা হবে সব এই বাড়িতেই এসে উঠবে। রূপুকে ইচ্ছামতো কিছু করার কথা শোনাতে পারলে মনে শান্তি ফিরে আসতো। ও মেয়ের যে চোপা, একটা বলে 10টা শুনিয়ে দেবে। তার জন্য সরাসরি কিছু বলতেও পারছে না, আবার সহ্য করাও যাচ্ছে না। অর্ধের এত বড় গাড়ি একা একা যেতে ভয় লাগছে। বাবার সাথে এলে আরো ভালো লাগতো। বাবার সাথে সারা রাস্তা গল্প করতে করতে যাওয়া যেত। অর্ধ যদিও পেছনের সিটে বসেছে, তারপরও ওর কেমন অস্থির লাগছে। অস্থিরতা কাটাতে দিদিকে ফোন দিল অর্ধ। দিদির সাথে কথা বললে যদি মনের গুমট বাধা ভাব একটু কমে। রূপু রূপু ফোন রিসিভ করে ব্যস্ত ভঙ্গিতে বলল, কিরে কত দূর? গাড়িটা ঝড়ের বেগে ছুটছে দিদি। এখন কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। সবচেয়ে বড় কথা, এদিকে রাস্তাঘাট আমি তেমন চিনি না। তুই কি ভয় পাচ্ছিস অথ? একটু একটু পাচ্ছি। ভয় নেই, শান্ত হয়ে বসে থাক। দিদি বল, আমার এখন তোমাদের বাড়ি যেতেও ইচ্ছা করছে না। বাড়ি বাড়ি ফিরে যেতেই ইচ্ছা করছে। তুই অল্পতেই অধৈর্য হয়ে যাস। ঠিক অধৈর্য না, তোর শ্বশুরবাড়ির লোক আমার দরকারে যাওয়াটা তো পছন্দ নাও করতে পারে। শোন, তুই কোনো চিন্তা করবি না, তোর দিদি আছে তো। তোর দিদি সবটা সামলে নেবে। আর গাড়ি থেকে নেমে আমাকে অবশ্যই একটা ফোন দিবি। আচ্ছা, এখন রাখি, আমার হাতে একটু কাজ আছে। রূপু রান্না করায় মনোযোগ দিল। বিথিরানী রান্নাঘরে এসে বলল, এত কি রান্না করছো? রূপু উত্তর দিল না, এক মনে কাজ করতে লাগলো। কি হলো, কথা বলছো না কেন? বোন আসবে দেখি কি ফ্রিজে সব মাছ মাংস একদিনেই খাবে নাকি? শুধু আমার বোন খাবে কেন, গোষ্ঠী শুদ্ধ সবাই খাবে, একসাথে তো খেতে বসতো। তখন ভালো করে দেখবেন কাকে কি খেতে দেই। এত বড় বড় কথা বলো না, সে তো বিপদে পড়ে এখানেই আসছে। অন্য জায়গা তো থাকার ব্যবস্থা করতে পারলো না তোমার বাবা? আর করবে না কেন? মেয়েকে তো আর এমনি এমনি বড়লোক বাড়িতে গুছিয়ে দেয়নি, ফায়দা লুটতেই দিয়েছে।
যেভাবে কথাটা বললেন মনে হলো আমি আপনার ছেলের হাত ধরে একা একা হেঁটে এসেছি, বরং আপনারাই গোষ্ঠীসুদ্ধ আমাকে দেখে শুনে আপনার বাসায় এত বড় ঘরে বউ করে নিয়ে এসেছেন। বাবারে, চোপা, এই মেয়ের সাথে কিছুতেই কথাই পারা যায় না। বিথিরানিও কম না, শুধু তক্কে তক্কে আছে। এই মেয়ের দুর্বল জায়গা শুধু মানে মানে খুঁজে পেলেই হলো, তখন খুঁচিয়ে খুঁচিয়ে ইচ্ছামতো ঘা করা যাবে। বিথিরানি গজ গজ করতে করতে চলে গেল। অয়ন তখনই এসে রূপুর পাশে দাঁড়ালো, বলল, কে রান্না করছো বৌদি? ইলিশ মাছের পাতলা ঝোল, খাসির মাংস, ঝরঝরে আলু ভাজা, মসুর ডাল ও চাটনি। হঠাৎ এত আয়োজন, কেউ আসবে নাকি? হ্যাঁ, কে আসবে? আমার ছোট বোন বেড়াতে আসবে, একটু দরকার আছে। যদি কিছু মনে না করো, দরকারটা কি আমাকে বলা যাবে? ওর অ্যাডমিশন টেস্ট। ও আচ্ছা, আচ্ছা। রূপু রান্নায় মনোযোগ দিল। অয়ন ছাদে চলে গেল। ছাদে গিয়ে একটা চেয়ার টেনে বসে গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে। তার কিছুক্ষণ পরই রূপু ফোনটা বেজে উঠল। অর্থে বলল, আমি এসে পড়েছি দিদি, তুই প্লিজ আমাকে একটু নিচে এসে নিয়ে যা। আমার একা একা যেতে ভীষণ লজ্জা লাগছে। আমি তো রান্না করছি, একটু অপেক্ষা কর, চুলা অফ করে আসছি। অয়ন অয়ন রূপীকে হন্তদন্ত পায়ে ছুটে যেতে দেখে পেছন থেকে বলল, তুমি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ বৌদি? রূপু যেতে যেতে বলল, অর্থে এসেছে। অয়ন রূপুর অস্পষ্ট কথা শুনতে পেলে না, ফোন দেখায় মনোযোগ দিল। রূপুর বিয়ের পর রূপুর সাথে অর্থের আর দেখা হয়নি। অর্থে রূপুকে দেখে আষ্টপৃষ্ট জড়িয়ে ধরল। আবেগে অর্থের চোখে জল এসে গেল। অনুরাগী কণ্ঠে বলল, আমি তোর সাথে ভীষণ রাগ করেছি দিদি। তুই সেদিন কেন আমার সাথে দেখা না করে চলে এলি? ইচ্ছা করে আসিনি রে, এবার আমাকে ছাড়। অর্থের রূপুকে ছেড়ে দিল। দুই বোন হাত ধরাধরি করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। রূপু বলল, বাবা মা কেমন আছে? ভালো আছে। বাবার আসার খুব ইচ্ছে ছিল, তুই মানা করলি দেখে সাহস পেল না। রূপু অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস গোপন করল। অর্থে বলল, কাউকে দেখছি না কেন? বাড়িটায় এত নীরব নীরব লাগছে কেন? বাবা আর তোর জামাইবাবু শোরুমে, ওদের আসতে রাত হবে। আমার শাশুড়ি নিজের ঘরে শুয়ে আছে। আমি আর ময়নার মা রান্না করছিলাম। আর বিদেশ থেকে আবার দেবর এসেছে, সে ছাদে আছে। এসেছিল যখন সবার সাথে দেখা হবে। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি বাকি রান্নাটা সেরে আসছি। অর্থে বাধা দিল না, রূপকে যেতে দিল। ওর খুব ক্লান্ত লাগছিল। নরম বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে দু চোখ বুজে এলো। অর্থের যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অর্থে ধরফরিয়ে উঠে বসল। রূপকে ওর পাশে বসে থাকতে দেখে সবস্থির নিঃশ্বাস ফেলল। বলল, কখন ঘুমিয়েছি আমি? তুই আমাকে একটু ডাক দিবি না? তুই এত আরাম করে ঘুমাচ্ছিলি, তোর ঘুম ভাঙাতে ইচ্ছা করলো না। ওঠ, উঠে হাত মুখ ধুয়ে নে, খাবি চল। ইস, আমার খুব লজ্জা লাগছে দিদি, তোদের বাড়িতে এই প্রথমবার এলাম, তোর শাশুড়ির সাথে দেখা না করেই ঘুমিয়ে পড়েছি। ওনারা শুনলেন কি ভাববে? যে যা খুশি ভাবুক, তুই দয়া করে এবার ওঠ, আমার প্রচণ্ড খিদে লেগেছে। তুই এখনো খাসনি কেন দিদি? একসাথে খাবো বলে খাইনি। ভালো লাগায় অর্ধের চোখে জল এসে গেল।
এই পৃথিবীর সবচেয়ে সেরা দিদিটা অর্থের অনেকগুলো দিন পর দুই বোন একসাথে খেতে বসলো। খাওয়ার আগে অর্থে অবশ্য রূপর শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছিল। বিথি রানী অর্থের সাথে খুব বেশি কথা বলেনি। রূপু অর্থের পাতে ইলিশ মাছের কাঁটা পেঁচে দিছে। অর্থে খেতে খেতে বলল, তোর শাশুড়ি মনে হয় আমার এখানে আসা পছন্দ করেনি। ওনার পছন্দের তো তোর আমার কি এসে যায়? সবার পছন্দকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা। ওরা দুই বোন খাওয়ার পর্ব শেষ করে রূপুরে এঁটো থালাবাটি গুছাতে লাগলো আর অর্থ ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদটা বেশ গোলামেলা ছাদটা বেশ খোলামেলা। অর্থের ভীষণ পছন্দ হলো এবং মনে মনে ঠিক করে ফেলল পরীক্ষার আগ পর্যন্ত ছাদে বসে বসে পড়া রিভিশন দেবে অর্থ। রূপু কাজ শেষ করে এসে বলল, ঘরে চল। তুই কিছু মনে না করলে আমি কি কিছুক্ষণ ছাদে বসে থাকতে পারি? আমি এখন নিচে যাব, আমার একটু কাজ আছে। তুই একা ভয় পাবি না? ভয় পাবো না। প্লিজ দিদি, আমি খুব বেশি সময় থাকবো না। আচ্ছা থাক। অর্থের আজ পড়তে ইচ্ছা করছে না। কিছুক্ষণ দোলনায় দোল খাওয়া যাক। অর্থের দোলনায় গিয়ে বসলো। হঠাৎ লোডশেডিং হলো। এখন বোধহয় কৃষ্ণপক্ষ চলছে। আকাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। এতক্ষণে ভয় না পেলেও এই অন্ধকারে একটু একটু ভয় লাগছে। হাতে ফোনও নেই। আন্দাজে কোথায় যাবে ও? ঠিক তখনই গরমে অতিষ্ঠ হয়ে অন্ধকারে ধুমধাম পা ফেলে অয়ন ছাদে উঠে এলো। অয়ন ছাদে এসেই দোলনায় ধপ করে বসে পড়ল। দোলনাটা তো তুলতুলে নরম ছিল। দোলনার কি ডানপালা কুচিয়েছে নাকি? বসে আরাম পাওয়া যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকারে এক দানব এসে অর্থের কোলে বসেছে। অতিরিক্ত ভয়ে অর্থের জ্ঞান হারাবার জোগাড় হলো। অতিরিক্ত ভয়ে অর্থের মুখের রক্ত সরে গেল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আকাশ পাতাল ফাটিয়ে গণবিহারী চিৎকার দিল অর্থ। অয়ন ভয় পেয়ে লাফিয়ে উঠল। তাড়াহুড়ো করে ফোনের লাইট জ্বেলে দেখল একজন অত্যন্ত সুন্দরী কিশোরী দুই কানে হাত চেপে ধরে চোখ দুটো বুজে শব্দ করে কাঁদছে। মেয়েটা বোধহয় প্রচণ্ড ভয় পেয়েছে। মুখটা লাল টকটকে হয়ে গেছে। এত জোরে কাঁদলে তো বাড়ির মানুষ আসবেই, আশেপাশের মানুষও চলে আসবে। অয়ন অয়ন মেয়েটির সামনে হাঁটু মুড়ে বসল। কোমল কণ্ঠে বলল, প্লিজ ভয় পেও না। চোখ খুলে দেখো, আমি মানুষ। অর্থের পা দুটো জমে আছে। না হলে এক দৌড়ে নিচে চলে যেত। একটা আলো এসে চোখের উপরে পড়ছে, কিন্তু চোখ খোলার সাহস পাচ্ছে না অত। তখনই কারেন্ট চলে এলো। অত চোখ খুলে দেখলো ও যা ভেবে ভয় পেয়েছিল তা নয়। এ তো জলজান্ত একটা মানুষ। অথ বড় নিঃশ্বাস ফেলল। অর্থের ভয় তখনও পুরোপুরি কাটেনি। ছেলেটা হাসি হাসি মুখে তাকিয়ে অর্থের সর্বাঙ্গন ঝুলে গেল। রাগী কণ্ঠে বলল, এই দানবের বাচ্চা! দানব! এত এত জায়গা রেখে তুই আর বসার জায়গা পাইলি না? আমার কোলের মধ্যে উঠে আমাকে মারতে চেয়েছিলি নাকি? এত সুন্দর মেয়েটার মুখে এত কুৎসিত কথাগুলো হতভম্ব হয়ে গেল অয়ন। মেয়েটার কি মাথা ঠিক আছে? মেয়েটা মেয়েটা কাকে দানব বলছে? অয়নকে। ছোটবেলা থেকে সবার মুখে এত এত প্রশংসা শুনতে শুনতে অয়নের ধারণা হয়ে গিয়েছিল ও সত্যি সত্যি রাজপুত্রের মতো দেখতে। বাংলার রাজপুত্রকে এই মেয়েটা মুহূর্তে দানব বানিয়ে দিল। আশ্চর্য তো! কে তুমি? আমি কে তা জেনে তুই কি করবি? তুই আগে বল।
এত জায়গা রেখে তুই দানবের মতো আমার কোলে বসলি কেন? এই মেয়ে, এই সাধারণ জ্ঞান নেই তোমার? আমি কি ইচ্ছা করে তোমার কোলে বসেছি? আর তখন থেকে দানব দানব করছে কেন? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি মোটেও দানবের মতো দেখতে না। তবে তবে তুমি আমাকে বাংলা রাজপুত্র বলতে পারো। ওলে বাবা, আইসো আমার বাংলা রাজপুত্র। ভালো করে আয়নায় নিজের চেহারা দেখিস, তোকে তো ধলাই বিলের মতো দেখা যায়। উজবুক কোথাকার! এই মেয়ে, এই তুমি তখন থেকে আমাকে তুই তোকারি করছো কেন? আর ধলাই বিলাই কি? ওলে বাবালে বাবা, বাংলা রাজপুত্র তুক্কু। ধলাই বিলাই নিজেই নিজেকে চেনে না। এই মেয়েটার কথার ভঙ্গিমা দেখে অয়নের রাগে গা চিরবির করছে। ইচ্ছা করছে মেয়েটাকে ঠাঠিয়ে একটা থাপ্পড় মেরে দিতে। অসভ্য মেয়ে! অয়ন অর্থের মুখের সামনে তুড়ি বাজিয়ে রাগ রাগ কণ্ঠে বলল, তোমাকে আমি দেখে নেব মেয়ে। অর্থে কিছু বলার আগেই অয়ন গটগট করে চলে গেল। অর্থ আবারও দোলনায় গিয়ে আরাম করে বসলো। এই এই মাথামোটা ছেলেটা প্রথম দেখায় কি ভয়ঙ্কর ক্রাশ খেয়েছে অর্থে। তা যদি সে ভুল করেও কোনোভাবে জানতো। কিরে, একা একা হাসছিলি কেন? রূপকে দেখে অর্থের মুখের হাসি বিবস্ত হলো। রূপকে টেনে ধরে অর্থের পাশে বসিয়ে দিয়ে বলল, হাসতে আবার দুজন লাগে নাকি দিদি? দুজন লাগে না, তবে কারণ লাগে। অকারণে হাসা যাবে না। অকারণে সুস্থ মানুষ হাসে নাকি? তাহলে তাহলে কে হাসে? অকারণে পাগল হাসে, পাগল। অথে আমোদে কণ্ঠে বলল, তাহলে তাহলে আমি বোধহয় পাগলই হয়ে যাচ্ছি রে দিদি। অনেক পাগল হয়েছিস। এবার চল, তোর জামাইবাবু এসেছে, দেখা করবি। বিনয় অথেকে দেখে বলল, কি অবস্থা? প্রিপারেশন কেমন? আর প্রিপারেশন, আপনার কি অবস্থা? কেমন আছেন? বিনয়ের হয়ে রুপি হাসি মুখে উত্তর দিয়ে দিল, তোর জামাইবাবু বিয়ে করে পুরোপুরি ফেঁসে গেছে রে। অর্থ না পারছে শক্ত করে ধরতে, আর না পারছে ছাড়তে। রূপুর কথা শুনে বিনয়ের মুখটা মুহূর্তেই কাল হয়ে গেল। রূপটার সব কিছুতেই বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি আর ভালো লাগছে না। খুব কি দরকার ছিল আলাদা আলাদা শোবার? না, দরকার ছিল না তো। তারপরেও বোনের সাথে শোবার বাহানায় দিব্যি আলাদা আলাদা ঘরে শুয়ে পড়ল। আর বিনয়কে ঘুমাতে পাঠালো অয়নের ঘরে। রূপুর বোন কি কচিখুকি যে একা ঘুমাতে ভয় পাবে না তো? বিনয় এখন অসহ্য লাগছে। মহারানী যা বলবে তাই তো বিনয়কে শুনতে হবে। না হলে না হলে তো মুখে মুখে তর্ক করা শুরু করে দেবে। ওর বউ যে ওর সাথে ঘুমাতে চাচ্ছে না, এই নিয়ে যেন এ বাড়ির কারো মাথা ব্যথা নেই। রূপুর সাথে এক বিছানায় ঘুমিয়ে অভ্যাস পুরোপুরি খারাপ হয়ে গেছে। অয়ন অয়ন বিনয়ের মতিগতি বুঝতে পারছে না। অতিরিক্ত রেগে গেলে বিনয়ের নাকের পাটা ফুলে যায়, আর হাত ঘষাঘষি করতে করতে সারা ঘর পায়চারি করে। তুই এত রেগে আছিস কেন দাদা? তো কি করব? খুশি হব? খুশি হতে বলছিস আমাকে? না, না, তা বলবো কেন? রাগের কারণটা জানতে চাচ্ছি। বিনয় অয়নের পাশে বসে বলল, দেখলি দেখলি তো তোর বৌদির কাণ্ডটা। বোন এসেছে দেখে বোনকে নিয়ে ঘুমাতে হবে। কেন, ওর বোন কি খুকি যে সারা রাত জেগে জেগে ফিডার খাওয়াবে? এই কথা বৌদি শুনলে তোর খবর আছে রে দাদা। তাছাড়া অনেকদিন পরে দুই বোন একসাথে হয়েছে, ঘুমালে ক্ষতি কি? তোর বৌদিকে ছাড়া আমার রাতে ঘুম হয় না। অয়ন হেসে ফেলল। বলল,
তুই তো দেখি বৌদির প্রেমে হাবুডুবু খাচ্ছিস রে দাদা। আর প্রেম, ও কখনো বুঝতে চায় না আমার মনের ব্যাকুলতা। সব সময় জেদ করে দূরে দূরে সরে থাকে। দূরে সরে যেতে দিচ্ছিস কেন? জোর করে কাছে টান। ভয়ে তো কাছে টানতে পারি না। মহারানী যে রেগে গেলে কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে। তোর কোনো ধারণা নেই অয়ন। অয়ন বলল, শুয়ে পড় দাদা। বৌদির জন্য কত বছর পর আমরা দুই ভাই একসাথে ঘুমাচ্ছি। তোর তো খুশি হওয়ার কথা। বিনয় হতাশ হয়ে বলল, বিয়ে তো বিয়ে তো করিসনি, আগে বিয়ে কর। তখন দেখবি বউ ছাড়া কারোর সাথে ঘুমাতে ভালো লাগে না। তাহলে তাহলে এক কাজ কর, তোর শালীকে আমার ঘরে পাঠিয়ে দে, আর তুই বৌদির কাছে ঘুমাতে চলে যা। বিনয় হতভম্ব হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, তোর কি মাথা ঠিক আছে? তোর বৌদি জানতে পারলে আমাদের দুজনকেই জ্যান্ত পুঁতে ফেলবে। অয়ন হেসে ফেলল, বলল, তুই কি রসিকতাও বুঝিস না? দাদা অর্ধ রূপুকে আষ্টপৃষ্ট জড়িয়ে ধরল। রূপু বলল, কি কি করছিস স্যার? আমার দম বন্ধ হয়ে আসছে। আসুক, তবুও ছাড়ব না। তুই চলে আসার পর আমার কতদিন রাতে ঘুম হয়নি, তোর কোনো ধারণাও নেই দিদি। অবশ্য আজ আমারও একজনের ঘুম হারাম করতে হবে। কার ঘুম হবে না? কার আবার তোর বরের। তুই যখন জামাইবাবুকে বললি অনেক রাত হলো, তুমি তুমি এখন অয়নের ঘরে ঘুমাতে যাও। আমি আর অথৈ এই ঘরে ঘুমাবো। যখন জামাইবাবুর মুখটা দেখার মতো হয়েছিল রে দিদি। রূপু ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, বলল, ঘুমো এখন। ঘুমাতে ইচ্ছা করছে না? আজ সারা রাত জেগে গল্প করব। আমার আমার এখন গল্প করতে ইচ্ছা করছে করছে না। সকালে কাজ আছে। অথবা আবদার করে বলল, একদিন রাত জাগলে কিছুই হবে না। দিদি প্লিজ প্লিজ, তোর দেবর কি বদমায়েশের বদমায়েশ। অন্ধকারের বেলা বলা নেই যাওয়া নেই, সরাসরি আমার কোলের মধ্যেখানে এসে বসেছে। রূপু চমকে উঠে বলল, তোর কোলে বসেছে মানে? আর বলিস না, ছাদে যখন কারেন্ট ছিল না, গাধাটা বসার আর জায়গা পায়নি, ডাইরেক্ট আমার কোলে বসেছে। তুই ব্যথা পাসনি তো? তো তো ব্যথা পাবো না? ব্যথা পাবো না? দানবের মতো শরীর নিয়ে আমার মতো পিচ্চি একটা মেয়ের কোলে বসলে ব্যথা পাবো না? তবে ব্যথার থেকে ভয় বেশি পেয়েছি। আমি তো ভেবেছি ভূতের কাণ্ড। রূপু হেসে ফেলল। অর্থে বলল, তোর দেবর নিজেকে কি মনে করে জানিস দিদি? কি মনে করে? বাংলা রাজপুত্র। আমিও কম না, বলেছি তোকে। তো তো দেখা যায় পুরোপুরি ধলা বিলের মতো। অয়নের সাথে তুই তুই করে কথা বলেছিস, ভূত ভেবে প্রচুর ভয় পেয়েছিলাম। যখন দেখলাম এ তো ভূত না, মানুষ, তখন ভয় ভয়ঙ্কর রাগে পরিণত হলো। রাগে মাথায় অনেক কিছু বলেছি। অয়নের কাছ থেকে দূরে দূরে থাকবি। কেন? কেন, তোর দেবরের চরিত্র খারাপ নাকি? জানি না, তবে আমি চাই না আমার শাশুড়ি তোকে খারাপ বলুক। সামান্য একটা ঘটনাকে মুহূর্তেই সিরিয়াস ইস্যু বানিয়ে তোকে অপমান করুক। দুই বোন গল্প করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রূপু কান্না করছে। অয়ন বিরক্ত মুখে রূপুর পাশে গিয়ে চেয়ার টেনে বসল। বলল, কড়া এক কাপ চা দাও তো বৌদি। মেজাজ এত চড়ে গেছে কেন? রাতে ভালো ঘুম হয়নি। ঘুমাবো কিভাবে? তোর বর তো তোমার শোকে রাতে এক ফোঁটাও ঘুমায়নি, আর আমাকেও জ্বালিয়ে মেরেছে। তোমার দাদা আবার আমার জন্য শোকও করে নাকি? শুধু কি শোক, 2 দিন পর তোমার প্রেমে পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আমি তোমার দুটি পায়ে পড়ি বৌদি,
আজ রাতে দয়া করে তোমার বরকে আমার ঘরে ভুলেও পাঠাবে না, আর পাঠাইলেও কোনো লাভ হবে না। আমি দরজা খুলব না। রূপু অয়নের সামনে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, তোমার তোমার দাদার চোখে আমার জন্য প্রেম থাকলেও আমার হয়ে মুখে কোনো কথা নেই। অয়ন অয়ন রূপুর কথার গভীরতা বুঝতে পেরে চা খাওয়ায় মনোযোগ দিল। বিথি বিথিরানি ভয়ঙ্কর রেগে আছে। রাগটা কোনোভাবেই রূপুর উপরে উপরে দিতে পারছে না। বোনটা সারাক্ষণ গায়ের সাথে রূপুর গায়ের সাথে লেগে থাকছে। বোনের সামনে রূপুকে কিছু বলা যাবে না, বলতে হবে আড়ালে। রূপুকে পুরোপুরি একা পাওয়া গেলে রান্নাঘরে একা না, পাশে অবশ্য ময়নার মাও ছিল। বিথিরানি বলল, কি রান্না করছো আজ? রূপু উত্তর দিল না। মুখে কি কুলুপ কেটেছে এটেছে? কথা বলছো না কেন? আর রান্না করার আগে কি আমাকে জিজ্ঞেস করে নিয়েছো আজ কি রান্না হবে? সব সময় আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে কেন? আপনার কিছু খেতে ইচ্ছা করলে বলুন, আমি রান্না করে দিচ্ছি। দুদিনে বউ হয়ে এই সংসারটা তুমি পুরোপুরি তোমার দখলে নিয়ে নিতে চাচ্ছ নাকি? এই আশা ভুলেও করো না। এর পরিণাম ভয়ঙ্কর হবে। এই সংসার আমার তিলে তিলে গড়া। বেশ তো, আমাকে আর আপনার ছেলেকে আলাদা সংসার করে দিন। আমিও আমিও আমার সংসারটা তিলে তিলে গড়ে নিই। প্রত্যেকটা মেয়েই তো নিজের একটা সংসার চায়। মা, কি বললে তুমি? বিয়ে হতে না হতেই তুমি আলাদা আলাদা সংসার করার কথা ভাবছো? আপাতত ভাবছি না। আপনার কথার পৃষ্ঠ বললাম, এই ভাবনা মাথায় এনো না তুমি। তাহলে সংসার আলাদা আলাদা করার স্বপ্ন তো বহুদূরের কথা। আমার ছেলের সাথে সংসার করতে পারবে কিনা? মা মা আমি আগেও একবার বলেছি, এসব দু পয়সার ভয় আমাকে দেখাতে আসবে না। 2 পয়সার ভয় আমাকে দেখাতে আসবে না। শুনলাম তুমি নাকি পড়াশোনা করতে চাচ্ছ। হ্যাঁ, কোনো পড়াশোনা করার দরকার নেই। আপনি বললে তো হবে না মা। আমি আমি বললে হবে না মানে? তুমি আমার বাড়িতে থাকছো, খাচ্ছো, আবার আমার ছেলে সংসার করছো, অথচ আমার কোনো কথা রাখবে না। এটা তো মানব না। সে আপনার মানা না মানায় আমার কিছু এসে যায় না। পড়াশোনা করে কি করবে তুমি? যতটুকু পড়েছ বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য যথেষ্ট। আর আর পড়াশোনা করে অযথা একগাদা টাকা নষ্ট করার দরকার নেই। নষ্ট হলে আপনার ছেলের টাকা নষ্ট হবে। আপনি এত প্যারা নিচ্ছেন কেন? বাপের তো মুরত নেই মেয়েকে পড়ানোর, সেই তো আমার ছেলে টাকায় পড়তে চাচ্ছে। আবার এত বড় বড় কথা, এতই বড় এতই পড়ার শখ যখন, বাপকে বলো পড়ার খরচ দিতে। আমার ছেলেকে আমি একটা পয়সাও দিতে দেব না। তামাশা করতে ছেলেকে বিয়ে দিয়েছিল নাকি? শুনলাম মা, আপনি যেমন আপনার বরের টাকা দাপটের সাথে খরচ করেন, আমিও আমার বরের টাকা দাপটের সাথে খরচ করি। খরচ করব দেখে আমাকে কে বাধা দেয়? চোপা করে ততদিন টিকবে এই সংসারে তুমি, ততদিন আপনি টিকে আছেন। আসুন বিনয় বাড়িতে। তোমার সিদ্ধান্ত আজ আমি দেখে নিও। চ্যালেঞ্জ রইল। বিথিরানি অতিরিক্ত রাগে কাঁপতে কাঁপতে রূপুর সামনে থেকে চায়ের কাপ টেনে নিয়ে আছড়ে ভেঙে ফেলল। তারপর তারপর ঘরে চলে গেল। সারাদিন বিথিরানি একটাও কাজ করে না, সারাক্ষণ শুয়ে বসে থাকে। বয়স হয়েছে, শুয়ে বসে থাকুক, রূপুর কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু রূপু যখন সব কাজকর্ম শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নেয়, তখনই তখনই উনির উপর শ্বশুর আর ছেলেদের সামনে দেখিয়ে দেখিয়ে কাজ
করা শুরু করে। এমন ভাব ভঙ্গি করে মনে হয় উনি না রূপু সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুয়ে বসেছিল আর উনি সব কাজ একা হাতে করেছে। ওনাদের সামনে বিথে রানীকে উম্মদের মতো কাজ করতে দেখলে রূপুরই ভীষণ লজ্জা লাগে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।